সবচেয়ে কম প্রতিবন্ধকতা পাবেন। আপনি যদি এখন ওটা ওদেরটা বাদ দিয়া আপনার জন্য বহাল করতে চান, আপনি প্রতিবন্ধকতা পাবেন হিমালয় পর্বতের মতো। আর আপনি যদি বলেন তোমার সাথে থাক আমারও কিছু দাও, তাহলে আপনি প্রতিবন্ধকতা পাবেন পাটালি পাহাড়ের মতো। প্রতিবন্ধকতা পাবেনই, কিন্তু একটা হিমালয় পর্বত আর পাটালি পাহাড়। পাটালি পাহাড় চিনেন তো চট্টগ্রামে। এটা দিয়ে উদাহরণ দিয়ে বুঝাইলাম যে লাইন অফ লিস্ট রেজিস্ট্যান্সটা আপনাকে বেছে নিতে হবে। মাননীয় বিচারক আইনজীবী ভাইয়েরা এখানে আছেন, কোন আর্গুমেন্টটা দিলে প্রতিপক্ষ আপনার সামনে ভেজাল লাগাইতে কম পারবে, আপনি ওই আর্গুমেন্টটা একটু দিবেন। এইটাই আমার পক্ষ থেকে আপনাদের কাছে নিবেদন। আপনারা আশা করি আপনারা সেই লাইনে আগাবেন। আর ওয়াদাটা রিপিট করলাম, আমাকে চাইলেই আপনারা পাবেন, চকরিয়াতেও পাবেন, ঢাকাতেও। হ্যালো বাংলাদেশ, স্বাধীন সংবাদের তখন বলা হয়েছিল এই ভারত শাসন আইনের মধ্যে যেসব আইন নাই সেসব আইন বাদ পড়ে যাবে। সেই ভারত শাসন আইনের মধ্যে কিন্তু হিল টেস্ট ম্যানুয়ালটা নাই। হিল টেস্ট ম্যানুয়াল তখন আগে এক্সপ্লোরেড এরিয়া বলা হয়েছিল। ব্রিটিশ এক্সপ্লোরেড এরিয়া মানে বহির্ভূত অঞ্চল, দুর্গম অঞ্চল, যেখানে মানুষজন যেতে পারে না। এই এক্সপ্লোরেড এরিয়ার অর্থ এটা নয় যেটা বিচ্ছিন্ন অঞ্চল। এইটা মুঘলদের একটা সাম্রাজ্য ছিল। 1600 শতকে মুঘল সুবেদার চট্টগ্রাম যখন বিজয় করেন, এই চট্টগ্রামের একটা অংশ ছিল পার্বত্য চট্টগ্রাম। আমাদের প্রথম প্রতিষ্ঠা করা দরকার আইনগতভাবে, এটাকে বলবৎ করা প্রয়োজন। প্রতিষ্ঠা করা না, আইন তো পরিষ্কার যে এখানে এই 3টি সম্প্রদায়ের মালিকানা আছে। এরপরের প্রশ্ন হলো এতগুলা মানুষ, লক্ষ লক্ষ মানুষ, তাদের জমি কোনটা কার? কেউ বলছে এটা আমার জমি, কেউ বলছে এটা আমার জমি। দোনোদের মধ্যে মারামারি আছে। চকরিয়া এবং পেকুয়ার, চিংড়ি এবং লবণ ঘেরের মারামারির মতো। এটার জন্য যেটা প্রয়োজন আমার ভাবছিল মূল্যায়নে ক্যাডেস্টার সার্ভে। এই ক্যাডেস্টার সার্ভে একটি পক্ষ চায় আর একটি পক্ষ চায় না। চায় কারা? আমি ইব্রাহিম চাই, বাংলাদেশ সরকার এরশাদ সাহেবের আমলে চাইছিল। চায় না কারা? যারা ওখানে ভূমি নিয়ে বিতর্কের সৃষ্টি করেছেন তারা। কারণ সার্ভে হয়ে গেলে জমির পরিমাণ বেরোবে, জমির শ্রেণী বিন্যাস হয়ে যাবে এবং মালিকানা স্থির করতে সহজ হবে। বাংলাদেশ 55,000 স্কোয়ার মাইল বা 1,20,000 স্কোয়ার কিলোমিটারের দেশে শুধু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি বাকি আছে যেখানে সার্ভে করে দাগ নম্বর নেই। এখনো শুধু মৌজার উপরে চলে। মৌজা প্রধান তথা হেডম্যান, ওটার প্রধান, এই সিস্টেম এটা চলে। এখন এই সমস্যাটা আমি ইব্রাহিম আপনাদের সামনে আজকে 13 জুলাই 2024 বলছি না। এই সমস্যাটা বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের সামনেও বলা হয়েছিল মে মাসের 5 তারিখ 1988 এবং বঙ্গভবনে বাংলাদেশ সরকারের সকল মন্ত্রী, সকল সচিব, ঢাকায় অবস্থিত সকল জেনারেল, ঢাকায় অবস্থিত সকল ডিআইজি এবং ঊর্ধ্ব পুলিশ কর্মকর্তা, তাদের সামনে বলা হয়েছিল মে মাসের 8 তারিখ 8th of May 1988 সেই সমস্যাটা সব বুঝে হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের সরকার সিদ্ধান্ত নিয়েছিলেন মে 1988 যে আমরা এখানে ক্যাডেস্টার সার্ভে করব। করতে হলে কি করতে হবে? জমির মালিকানা নিয়ে যেহেতু বিরোধ, পাহাড়ি ভাইরা বলছেন যে বাঙালিরা আমাদের জমিতে বসবাস করতেছে, বাঙালি ভাইরা বলতেছে আমি তো তোমার জমি চিনি না, আমাকে সরকার এটা দিচ্ছে। তাহলে ভুল যদি করে থাকে সরকার করেছে। সরকার মানে কি? ঢাকা থেকে কিছু এসে পড়ে নাই, স্থানীয় কানুন করেছে, স্থানীয় এই তহসিলদার করেছে, স্থানীয় হেডম্যান করেছে। সুতরাং সকল ভুলের নিরসনের জন্য সরকার উদ্যোগ নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা ক্যাডেস্টার সার্ভে করবে। হোসেন মোহাম্মদ এরশাদ সরকারের মতে এটার জন্য 3 বছর লাগবে, 3 বছর সময় নিয়েছিলেন। ওই 3 বছরে তিনি বলেছিলেন পাহাড়ি ভাইদেরকে শান্ত করার জন্য যে হে পাহাড়ি ভাইয়েরা,
বাঙালিরা তোমাদের জন্য সমস্যা তোমাদের জমিতে বসছে বলে অভিযোগ দিচ্ছ। আমি অভিযোগ গ্রহণ করছি না, প্রত্যাখ্যান করছি না, যতদিন সার্ভে না হচ্ছে। সার্ভে করার জন্য সুযোগটা করি, আমরা 3টা বছর সময় দিলাম। এই 3 বছরের জন্য বাঙালিদেরকে গুচ্ছগ্রামে আনার অর্ডার দেওয়া হয়েছিল। 20 ফুট বা 10 ফুট করে একটা করে ঘর, একটা পরিবার, সরকার রেশন দিবে। এই 3 বছরে ক্যাডেস্টার সার্ভে হয়ে গেলে আবার বাঙালিদেরকে নতুন ভাবে হয় তার পুরান জায়গা দিবে, নয়তো যদি বিতর্কিত জায়গা হয় তাহলে তাকে নতুন ভাবে জায়গা দিবে। কিন্তু 1 বছরের 3 মাসের মাথায় হোসেন মোহাম্মদের সাথে পতন হয়ে গেল। সেই সিদ্ধান্তটা পরবর্তী সরকার ক্যারি অন করলেন না, যার কারণে সেই 1988 জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে যারা গুচ্ছগ্রামে গিয়েছিলেন বাঙালি, হাইকোর্ট ডিভিশন একটা মামলায় সার্ভে করার জন্য এটা পারভেজ মুতালিব বললো আমাকে রিসেন্টলি হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে সার্ভে করার জন্য। হাইকোর্টের 10টা আদেশের মধ্যে কয়টা আদেশ আমরা ইমানদারির সঙ্গে পালন করি আর কয়টা করি আমরা জানি না। আমি আবেদন করবো মহামান্য হাইকোর্টের আদেশটিকে আন্তরিকভাবে গ্রহণ করে যেন মান্য করা হয়। আচ্ছা, তাহলে আপনারা এখন একটা স্ট্যান্ড পেলেন যে মহামান্য হাইকোর্টের এই আদেশটি, আপনি এখন বলেন পার্বত্য চট্টগ্রাম বাঙালির অনগ্রসর গোষ্ঠী, তাদের জন্য সরকার যদি কোনো বিষয়ে পদক্ষেপ নেয় তাহলে সংবিধানের এই ধারা বাধা দিতে পারবে না। 1988 সালের অক্টোবর মাসে যখন হোসেন মোহাম্মদ এরশাদ মহোদয়ের সরকার সিদ্ধান্ত নিলেন সমস্যা সমাধানের জন্য একটা আইনগত পদক্ষেপ দেওয়া হোক, চেষ্টা করি, তো প্রথমবারের মতো ইতিহাসে সমঝোতায় আসার জন্য আলোচনার মাধ্যমে আইনজীবী বা আইনের জ্ঞানী ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়া হলো যে আপনারা আইনে বিজ্ঞ, আপনারা জ্ঞানী, সরকারকে সাজেশন দেন, আমি সংবিধানের ভিতরে থাকতে চাই কিন্তু তাদের উপকার করতে চাই। তখন বিচারপতি আব্দুল কুদ্দুস চৌধুরী এই টিমের নেতৃত্ব দেন। তিনি পরামর্শ দিয়েছিলেন বাংলাদেশের সংবিধানের 28-এর 4-এর অধীনে আপনি পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধানের জন্য পদক্ষেপ নিতে পারেন, তাহলে আপনি সংবিধানের ভিতরে থাকবেন, আবার উপকারটাও করবেন। এর উপর ভিত্তি করে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, রাঙ্গামাটি জেলা পরিষদ আইন এবং বান্দরবান জেলা পরিষদ আইন হয়েছিল। সেখানে কারা কারা কত সংখ্যক আসন পাবে সব দেওয়া হয়েছিল। এখন প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে সংবিধানের অধীনে থেকে আপনি পরিস্থিতি শান্ত করার জন্য ছাড় দিতে হয়। চট্টগ্রাম শহরের পাহাড়গুলোকে যদি সরকার রক্ষা করতে পারত, আজকে চট্টগ্রাম ভিন্ন রূপ নিত। আজকে চট্টগ্রাম পাহাড় রক্ষা নাই। পার্বত্য চট্টগ্রামকে রক্ষা করার জন্য সরকারকে আরো পদক্ষেপ নিতে হবে। আমি বলবো আর কোনো বাঙালিও যেন সেখানে সেটেল না হয়, আর কোনো ভিন্ন পাহাড়িও যেন কোনো সেটেল না হয়, কারণ পার্বত্য চট্টগ্রামের ধারণ ক্ষমতা এখন সর্বোচ্চ পর্যায়ে। এর বেশি এখানে কেউ গেলে এই পার্বত্য চট্টগ্রাম এটাকে হজম করতে পারবে কিনা সন্দেহের বিষয়। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, বলে লাভ কি, এগুলো বলে লাভ কি? আপনার কর্মী আপনার সন্তানের থেকে বেশি প্রিয়, আপনার আগে তাকে খাওয়াবেন, তাহলে আপনি কর্মীর কাছ থেকে কিছু পাবেন। আপনি চেয়ার পাবেন, ক্ষমতা পাবেন, টাকা পাবেন, if you test any leader, give him some money and power। ক্ষমতা পাবেন আর টাকা পাবেন আর 2 নম্বরে কাজ করবেন, আপনার টাকা কেউ আসবে না, কর্মীও আসবে না, নেতা আসবে না, সংগঠন থাকবে না। আপনাকে সংগঠনকে মজবুত করতে হবে। জনসাধারণ আছে, পুকুর ভর্তি মাছ, আর জাল হচ্ছে কর্মী। ভালো জাল কি? ভালো জাল কি? কর্মী। ভালো কর্মী হলে, ওই ভালো জাল হলে যেমন পুকুর ভর্তি বড় মাছ তোলা যায়, ভালো কর্মী হলে জনগণকে কি করা যায়? সম্পৃক্ত করা যায়। আর জাল মারার যে ভালো জাইল্লা, লিডার, নেতা, সেই নেতা যদি সঠিকভাবে জাল মারতে পারে, জাইল্লা যখন মাছ তোলা যায়, ভালো নেতা যদি সঠিকভাবে সিদ্ধান্ত দিতে পারে, জনগণকে সম্পৃক্ত করা যায়। আর জনগণকে সম্পৃক্ত করতে পারলে যে আন্দোলন বিপ্লব মানে ধ্বংসস্তূপের লীলাভূমি নয়, সৃষ্টির পশুপেত। আন্দোলন সংগ্রাম ছাড়া, জীবন দেওয়া ছাড়া, রক্ত দেওয়া ছাড়া কেউ
কোনোদিন সব জায়গার মধ্যে এই আন্দোলনকে জড়িয়ে দিতে হবে যে উপজাতি বুঝি না, উপজাতি বুঝি না। পার্বত্য এলাকায় যারা পরীক্ষা দেবে সেখান থেকে যতটা থাকে সেখানে আমরা আগে বাঙালি হোক উপজাতি হোক যা সবাই আমরা পার্বত্য কোটা হিসাবে আমরা ওটা বেছে নেব। আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে পশ্চাৎপদনা শব্দটা কারণে তারা দিতে বাধ্য হয়েছে, আর কমিটি করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখন প্রতিটি বিষয়ে আমাদের সময় দিতে হবে। এখানে আমি অসংখ্য অ্যাডভোকেটকে দেখেছি যারা আইন নিয়ে খেলা করে। আইন ছিল, ওই আইনে লেখা আছে আপনাকে বান্দরবনে যেতে, রাঙ্গামাটি খাগড়াছড়ি যেতে জেলা প্রশাসনের পারমিশন লাগবে। আপনি পারমিশন ছাড়া ওখানে ঢুকতে পারবেন না। এটা একটা গণবিরোধী আইন ছিল 1900 সালে, চট্টগ্রাম শাসন বিধি, চট্টগ্রাম শাসন বিধি। এটাকে আমার বহাল রাখার জন্য আমি দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, অল্প সংখ্যক ছাত্র, আমি মুজিব ভাইকে অনুরোধ করবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি যে সমস্ত বাঙালি স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় পার্বত্য চট্টগ্রাম নিয়ে যারা মিছিল করে ঢাকাতে, খুব বেশি মানুষ নাই, আর আমি মানুষ দলে দেখছি মানববন্ধন করে 20-30 জন। আমি মনে করি আমরা যদি দাবিটা আরো একটু সোচ্চার করতে পারি, ঢাকায় গিয়ে এই বড় ধরনের কনফারেন্স করতে পারি, তাহলে গভর্নমেন্ট ভাববে আমরা যদি পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের যথাযথ মূল্যায়ন না করি, আগামী দিনের অবস্থা আরো খারাপ পরিণতির দিকে যাবে। অথবা আসুন আমরা ঐক্যবদ্ধ হই। এখানে কোনো রাজনীতি নেই, এখানে আমাদের অস্তিত্বের প্রশ্ন। পার্বত্য চট্টগ্রামের বিশাল বাঙালি জনগোষ্ঠী, পাহাড়িরা মনে করে পার্বত্য চট্টগ্রামের সব পাহাড় তাদের গেজেটে আছে, ব্রিটিশ গেজেটে আছে। এই জায়গাগুলো হতাশ, না হলে আরএস, না হলে পিএস, অত প্রটেক্টেড ফরেস্ট, না হলে রিজার্ভ ফরেস্ট, না হলে ঘাস। এই যে বাঙালিদের যখন সেটেলার করছে, সেটেলমেন্ট দিছে, ওই দলিলে লেখা আছে যে 1 নম্বর গেজেট মতে আমরা খাস জায়গায় তাদেরকে পুনর্বাচিত করছি, কিন্তু পাহাড়িরা মনে করে সব দেশ তাদের ভক্তাদের। এই মারমা, চাকমা, টিপরা, তারপরে লুসাই, ফাঙ্কু, এদের বাড়ি পার্বত্য চট্টগ্রাম নয়, এদের বাড়ি আরকান। They have come from Arkan. Yes. তারা এদেশের আদিবাসী নয়, আদিবাসী আমরা এদেশে। মানুষটা আদিবাসী, তারা আদিবাসী নয়। একেবারে সিরিজ বই আছে বাজারে, আমার লেখক দিচ্ছেন একেবারে লম্বা পার্বত্য চট্টগ্রাম বিশ্বকোষ, পার্বত্য চট্টগ্রাম কোষ বোধ বইয়ের নাম, লম্বা একবারে আতিকুর রহমান আমার দিচ্ছেন। উনি ওখানে প্রমাণ করেছেন যে তাদের বাড়ি এখানে নয়, তারা অনেক যুগ আগে পাহাড়ের ভিতরে ঢুকি আমাদের জায়গা জমি এখন তারা সবাই নিয়ে যাচ্ছে। এই মুজিব ভাইয়ের প্রচেষ্টা, আপনাদের সহযোগিতার কারণে পার্বত্য চট্টগ্রাম যে ভূমি কমিশন কাজ করতে পারে। যতবার আমি একবার আমাকে বলতেছি, তখন উনি বলতেছেন আমি এখন এই কমিশনের সাথে দেখা করে আসলাম। আমারও সাথে মারা গেছেন, কয়েকদিন আগে মারা গেছেন থেকে। তো আমরা যদি সোচ্চার থাকি, সচেতন থাকি, ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোনো কারো আইন পার্বত্য চট্টগ্রামে বাস্তবায়িত হতে পারবে না। আমরা সবাই থাকবো এবং আন্দোলনকে আমরা ছড়িয়ে যাবো। আল্লাহ তাআলা আমাদের সহায় হোক। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিন্তু আমি দেখছি আমি মেডিকেলে চান্স পাচ্ছি না, ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছি না, কিন্তু যে আমার বন্ধু সে উপজাতি ভাই, সে অনায়াসে পাহাড়ি উপজাতি কোটায় সে চট্টগ্রাম মেডিকেলে, ঢাকা মেডিকেলে, ইউনিভার্সিটিতে সে চান্স পাচ্ছে। এতে কি রাষ্ট্রীয়ভাবে আমি একজন বাঙালি হিসেবে জন্ম নেওয়ার কারণে আমি সেই জায়গা থেকে বঞ্চিত হচ্ছি না, আমার অধিকার হারা হচ্ছি না? তাই তো আজকে সময়ে দাবি আসছে, এটাকে উপজাতি কোটা নয়, পার্বত্য অঞ্চলে যে বা যারা যে সম্প্রদায়ের মানুষই বসবাস করুক না কেন তারা পার্বত্যবাসী, সুতরাং এই কোঠা দিক, তারা মানুষ হোক, তাদের মতো আমাদেরকে ওই এলাকার বাসিন্দা হিসেবে মানুষ হওয়ার সুযোগ করে দিক, এটা রাষ্ট্রেরই দায়িত্ব। সুতরাং আজকের এই সভায় আমার ব্যক্তিগতভাবে আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, জোরালো একটা দাবি উঠা আসা দরকার যে আমরা পার্বত্য অঞ্চলে পার্বত্য কোটা চাই, আমরা উপজাতি কোটা হিসেবে নয়, সেখানে আমরা যারা বসবাস করছি সেই অধিকার আমাদের রয়েছে। যদি রাষ্ট্র যদি বলে
যে নাগরিক অধিকার বলতে সবার ক্ষেত্রে রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করবে সবার জন্য সম অধিকার প্রযোজ্য। সংবিধান যদি তাই স্বীকৃতি দেয় তাহলে সেখান থেকে কেন আমার অধিকার আমি বঞ্চিত হব? আসুন এবার আমি সেই মানুষটি, কেমন আইন কেমন শাসন এখানে হচ্ছে, দীর্ঘদিন যাবত আমি কি গরিব হয়ে জন্ম নেয় এটাকে এখানে অপরাধ কিনা? আমাকে স্থায়ী বাসিন্দার সনদ দিতে আপনি বাধ্য হবেন। এজ এ মেয়র আমি সার্টিফাই করবো সে তিনি এত বছর এখানে দীর্ঘদিন যাবত সুনির্দিষ্ট একটি জায়গায় তিনি ভাড়া দিয়ে অথবা কিনে, তিনি তো এখানকার জন্মসূত্রে নাগরিক, সেখানে বসবাস করছে, তাকে স্থায়ী বাসিন্দার সনদ দিবেন না কেন? এক পর্যায়ে প্রশাসন আমার সাথে বসে আলাপ আলোচনা করে পরবর্তী থেকে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে অনেক বাঙালি স্থায়ী বাসিন্দা সনদ পেয়েছি। ইভেন কি আমিও স্থায়ী বাসিন্দা সনদ নিয়েছি, কোন রাজা কিংবা হেডম্যানের পক্ষ থেকে নয়, আমি জেলা প্রশাসক মহোদয়ের হাত থেকে আমি স্থায়ী বাসিন্দা সনদ নিয়েছি। তাই সুতরাং এখানে আমাদের স্থায়ী বাসিন্দা সনদ বলতে কি, যারা উনি বাধ্য হয়ে জেলা প্রশাসক থেকে উনি নাগরিক নিয়েছেন। একটা দেশের মধ্যে আমি তো সাংবিধানিকভাবে এই ধরনের বৈষম্য আমরা কেন দেখব? কেন দেখতে হবে? আজকে স্বাধীনতার 1971 সালের পরে দীর্ঘ 55 বছর 54-55 বছর পরে এসে আজকে এখানে আমরা বৈষম্যের শিকার হব। আমি কিছুক্ষণ আগে শুনলাম পার্বত্য চট্টগ্রামের 54% বাঙালি অবস্থান করছে। তাহলে আমাদের দেশের একটা আইন হচ্ছে যেখানে আধিক্য থাকবে তাকে প্রাধান্য দিতে হবে। আমরা প্রাধান্য চাই না, আমরা বলবো না বাঙালিদেরকে প্রাধান্য দেওয়ার জন্য, আমরা বলবো যে বাঙালিদেরকে সমান অধিকার দেওয়া হোক, ওখানে সমান অধিকার দেওয়া হোক। তাদের জনসংখ্যার আধিক্য অন্যান্য উপজাতিদের আধিক্য থেকে তাদের বেশি। আজকে দেখা যাচ্ছে তাদের কোনো অধিকার নেই। আমি পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ বলেন, আমি কিন্তু এগুলো জানতাম না। আজকে আপনাদের সেক্ষেত্রে যদি কথাটা থাকে তাহলে বেশি কার্যকর হবে আমি মনে করি। ওনাকে আমি ডিস্টার্ব করেছিলাম। যাই হোক, যে কথা আমি বলছিলাম, এখন এই যে আমরা একটা জিনিস দেখেন, পার্বত্য চট্টগ্রামের অর্ধেক জনশক্তি আমরা, আর অর্ধেক যদি ওরা হয়, দেখেন ওরা সব জায়গায় আমাকে প্রধান করেছেন। আর যাতে না যায়, বাংলাদেশের সব জায়গায় সকল মানুষের জমি ক্রয় করে বসবাস করার অধিকার রাখে। এই যে ওনার কথা বললেন, এটা আমার পছন্দ হয়নি। হতে পারে আমি ব্যক্তিগত বলেন, এখানে যারা আছেন সবাই জানেন, আপনারা হিট ট্যাক্সের দ্বিতীয় অফিসে যান, সবাই বুঝে হাতে গোনা যে একটা বাংলাদেশ থাকতে পারে। ব্যাংকে যান, প্রত্যেক ব্যাংকে কি আপনাদের সেনাদের যোগ্যতা নাই? ওদের কি মেধা নাই? ওদের কি মনুষ্যতা নাই? ওদের কি বুদ্ধিমত্তা নাই? ওরা কি প্রতিবন্ধী? একটা ল্যান্ড কমিশন একটা, তারপরে আঞ্চলিক পরিষদ একটা, পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়, এগুলো কিন্তু ওই চুক্তি থেকে বেরিয়েছে। তো চুক্তি থেকে বেরিয়ে এখন পার্বত্য চট্টগ্রাম পরিচালিত হচ্ছে এই আইন দিয়ে। এটা আপনারা যারা উকিল আছেন, আমি তো কম বুঝি, তারপরেও আপনারা আরো ভালো বুঝেন, কিন্তু এগুলো পরিচালিত হচ্ছে। এখন যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, যে সেখানে এই যে চা বাগান ওয়াকাতি স্টেট নিয়ে সেখানে মৃত আইন বলে অভিহিত করছেন। সত্যি এটা তো মৃত আইন। 1900 সালের একখানার নিচে করছে মোরা বসবাস, এক ঘরে চলে আবার দুই ধারাতে আইন। তাদের উপর ভর করে ভাড়াটিয়ে করার দুঃশাসন, সরিষা ক্ষেত্রে ভূতের নজর, চুক্তিতে করেছে সর্বনাশ। তার মানে হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে এই বিগত 53 বছরে সংবিধানে আপনারা জানেন যে 16 বার পরিবর্তন হয়েছে। তাহলে আমার প্রশ্ন একটাই, যদি মূল সংবিধান যদি 16 বার পরিবর্তন হয়, আমাদের এই সামান্য আঞ্চলিক একটা চুক্তি কেন পরিবর্তন হবে না? পরিবর্তন করা যায়। আমরা এক ধরে থেকে যদি আমাকে একই সার্বভৌমত্বে যদি একটা আঞ্চলিক পরিষদ গঠন করা হয়, পৃথিবীর কোন রাষ্ট্রে এই ধরনের আঞ্চলিক পরিষদ আছে বলে আমার মনে নেই, আমার জানা নেই। এবং আরেকটা জিনিস, পৃথিবীর যতগুলো 7 থেকে 8টা যথাসম্ভব দেশে আদিবাসী আছে, কিন্তু বাংলাদেশে কোনো আদিবাসী নেই। এবং এটাও জানেন 1987 সাল এবং মুঘল আমল পরবর্তী সময়ে যারা এদেশে এসেছেন, ভাড়াটিয়া আইন সংশোধন করে তারা এখন আদিবাসী সাজছেন।
এই ভাড়াটিয়া আইনগুলো সংশোধনের জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার প্রয়োজন এবং আমাদের ঐক্যবদ্ধ বিকল্প নেই। আমরা চাই সকলের দল মত নির্বিশেষে আমাদের অধিকার আদায় এবং অস্তিত্বের রক্ষার জন্য আজকের এই অনুষ্ঠান সার্থকতা করার জন্য সবাই একসাথে নিতে আসবেন। ধন্যবাদ সবাইকে। যারা রক্তের বিনিময় দেশকে স্বাধীন করেছে, যাদের রক্তের বিনিময় আজকে তার সাথে উনি আমাকে গত কয়েকদিন আগে প্রায় 10 মিনিট সময় দিয়েছেন। আমি এই মামলা সম্পর্কে 1936 সালে জেলা ঘোষণা করেন। সেই জেলা আইন পাস হয় 1974 সালে। 74 সালের পরে পার্বত্য চট্টগ্রামকে প্রশাসনিক জেলা ঘোষণা করেন 4টি সার্কেল, চাকমা, মং এবং বন সার্কেল। এই ইনফরমেশন আপনাদের দেওয়া আছে এবং টাইম টু পয়েন্টও পড়া দেওয়া আছে। তো আমি বলবো যে সময়ের দাবি আমরা এই পার্বত্য চট্টগ্রামের অধিকার আদায়ে আজকে যারা এখানে সম্মানিত আলোচকবৃন্দ আছেন সবাইকে আমি বলবো যে আপনারা নিজের ধৈর্য বৈষম্যের একমাত্র কারণ যে জাতিকে পার্বত্য চট্টগ্রামের বাঙালি জাতিকে আমরা এখনো প্রতিষ্ঠিত করে আত্মমর্যাদা কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেই বিষয়টাকে আমরা এখনো একত্রিত করতে পারিনি।